একযোগে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ৬, তৎপরতা বন্ধে সক্রিয় থাকার কথা বলছে পুলিশ। প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংস্থার চিঠি, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান, দমন পীড়নে জড়িতদের বিচারের দাবি। ৩০০ আসনে বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত, প্রার্থীদের তারেক রহমানের ফোন, শেষ মুহূর্তে পরিবর্তন আসতে পারে ৫০ আসনে। নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী, ইসির সাথে বৈঠকে জানান বাহিনীর সদস্যরা। ৮,০০০-এর বেশি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ বলছে গোয়েন্দা বাহিনী। জবি শিক্ষার্থী হত্যা নিয়ে পুলিশের চাঞ্চল্যকর তথ্য, রিফাত মিন্নির মতোই ত্রিভুজ প্রেমের বলি ছাত্রদল নেতা, বর্ষার পরিকল্পনায় ঘটে পুরো মিশন। নির্বাচনের আগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে মরিয়া কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় ঝটিকা মিছিল করে অস্থিরতা চেষ্টার পায়তারা করছে দলের পলাতক নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতা এবার একযোগে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই মিছিলের খবর নিশ্চিত করেছে। ঝটিকা মিছিল অংশগ্রহণকারী ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের ফেসবুক পেজেও বিভিন্ন জায়গায় এই মিছিলের দাবি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ হলেও বিভিন্ন সময় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানী সহ বিভিন্ন জায়গায় মিছিল করেছে। কোনো জায়গায় তারা প্রতিরোধের মুখে পড়েছে, কোথাও কোথাও প্রতিরোধ করতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, উত্তরা, ফার্মগেট, তেজগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে এসেছে। টাকার বিনিময়ে তাদের দিয়ে মিছিল করানো হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার তালিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকায় কিছু জায়গায় মিছিলের কথা তারা শুনেছেন। এই ধরনের তৎপরতা বন্ধে পুলিশ সক্রিয় রয়েছে। তাৎক্ষণিকভাবে মিছিলে অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনার নির্দেশনা এবং মিছিলকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা আছে। এদিকে ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার এই ৬ জন সহ অক্টোবর মাসে মোট ৮১ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২৪ সেপ্টেম্বর মিছিল চেষ্টাকালে ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছরের শাসনামলে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে বিচার। এমনকি বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। এ অবস্থায় নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। একসাথে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয় চিঠিতে। রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয়। চিঠিটি দিয়েছে HRW, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। সবার অধিকার ও স্বাধীনতা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, জুলাই অভ্যুত্থান চলাকালে এবং বিগত ১৫ বছরের সংগঠিত গুরুতর নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করুন। প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে অভিযুক্ত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সম্পন্ন করতে পারে তা নিশ্চিত করার জন্য আইসিটিকে প্রয়োজনীয় আইনি কাঠামো, সম্পদ ও স্বাধীনতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আইসিটির অধীনে মামলাগুলো সহ সব ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রদান স্থগিত রাখার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেওয়া উচিত বলে মনে করেন তারা। গুমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরাধ হিসেবে স্বীকৃতি দিন এবং গুম বিষয়ক তদন্ত কমিশনকে তাদের ম্যান্ডেট সম্পন্ন করতে সহায়তা করুন। অন্তর্বর্তী সরকারকে খসড়া এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অর্ডিন্যান্স গ্রহণ করতে হবে, তবে এর আগে নিশ্চিত করতে হবে যে এটি ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সহ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে এবং এই ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাদ দেওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক থেকে রক্ষা করুন, বিশেষ করে যেখানে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ নেই অথবা যখন গ্রেপ্তার বা আটকের ঘটনা মত প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য অধিকার লঙ্ঘন করে। সাংবাদিকদের রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থা এবং তার বাইরের অন্যদের হয়রানি থেকে রক্ষা করার এবং কোনো হামলার ক্ষেত্রে দ্রুত স্বাধীন তদন্ত পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর পাঠানো চিঠিতে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তৃত পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন। এই আইনের আওতায় সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে দেওয়া জাতিসংঘের সত্য অনুসন্ধানী প্রতিবেদনে যেমনটি সুপারিশ করা হয়েছিল, ওই প্রতিবেদনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হয়। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় আন্তর্জাতিক 6 সংস্থা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। এর মধ্যে দফায় দফায় বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করছে ইসি। এরই অংশ হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সাথে বৈঠক করে কমিশন। সেখানে উঠে আসে নির্বাচনের বিচারিক ক্ষমতা সহ দায়িত্ব পালন করতে চান সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এর সপক্ষে তাদের যুক্তি, বিচারিক ক্ষমতা সহ মাঠে থাকলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এতে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সোমবার নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে সশস্ত্র বাহিনী থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তা প্রয়োজনে সেনাবাহিনীকে ভোট কেন্দ্রের ভেতরে ডাকলে তারা যাতে সাড়া দিতে পারেন, এজন্য আইন বিধিমালা ও পরিপত্রে সেই বিধান যুক্তের প্রস্তাব করেন তারা। তাদের এসব প্রস্তাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়নি নির্বাচন কমিশন। বিষয়টি পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্তে যাবে ইসি। বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। জানা যায়, একটি দল নাশকতা চালিয়ে নির্বাচন ভণ্ডুল করতে পারে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হতে পারে বলে জানানো হয়। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, ভোট কেন্দ্রের তথ্য তারা সংগ্রহ করছেন। 8000-এর বেশি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। ঝুঁকি বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষার পরিকল্পনা নিতে হবে। এছাড়া বৈঠকে ভোটের আগে ও পরের মোট 8 দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে রাখার পরামর্শ দেন। সারা দেশের হেলিপ্যাডগুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিতে ইসিকে অনুরোধ জানানো হয়। তবে বৈঠকে গণভোট আয়োজন নিয়ে উল্লেখযোগ্য আলোচনা হয়নি। বৈঠকে ইসি সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জানিয়েছেন, কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে উন্মুক্ত নির্দেশনা দেবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেয় ইসি। বৈঠকের বিষয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন, ভোট কেন্দ্র থেকে আইন শৃঙ্খলা সমন্বয়, ড্রোন ব্যবহার নিশ্চিতকরণ, ভোট কেন্দ্র পর্যবেক্ষণে বডি ওন ক্যামেরা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যে প্রস্তাব এসেছে তা পরীক্ষা করে তারা দেখবে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আওয়ামী লীগের আমলে কোণঠাসা বিএনপি এখন রীতিমতো ড্রাইভিং সিটে। ফেব্রুয়ারিতে নির্বাচন আর ডিসেম্বরে তফসিল, এর মধ্যে আর যদি কিন্তু নাই, এমন ভাষ্য বিএনপির হাইকমান্ডের। ফলে নির্বাচনী প্রস্তুতি সারতে 1 ঘন্টাও নষ্ট করতে চায় না দলটি। এরই মধ্যে জনসংযোগের জন্য সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়েছে বিএনপি। প্রার্থীদের সরাসরি ফোন দিচ্ছেন তারেক রহমান। কয়েক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন দায়িত্বশীল নেতারা। কোনো কোনো বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এরপরও স্থায়ী কমিটির সিদ্ধান্তে 1 আসনে 1 প্রার্থীকে টেলিফোন করতে শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যমুনা টেলিভিশন। সেই প্রতিবেদনে বলা হয়, বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3-এ আব্দুল মহিদ তালুকদার, বগুড়া 4 আসনে মোশাররফ হোসেন, বগুড়া 5-এ জিএম সিরাজ এবং মাসুদ অরুণ ও আমজাদ হোসেন, মেহেরপুর 1 এবং মেহেরপুর 2 আসনে প্রার্থিতার জন্য ফোন পাওয়ার কথা নিশ্চিত করেন।
এদিকে রাজধানীতেও সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দিতে শুরু করেছে বিএনপি, যার মধ্যে ঢাকা ১৬ আসনে আমিনুল হক, ঢাকা ৮-এ মির্জা আব্বাস, ঢাকা ৪-এ তানভীর আহমেদ রবিনের নামও রয়েছে তালিকায়। এছাড়া জোটমিত্র ববি হাজ্জাজকে ঢাকা ১৩, আন্দালিব রহমান পার্থকে বিবেচনা করা হচ্ছে ঢাকা ১৭ আসনে। নির্দলীয় প্রার্থী রাখা হতে পারে ঢাকা ১৪ আসনে। বাকি আসনের সিদ্ধান্ত নির্ভর করছে মিত্রদের সাথে বোঝাপড়ার ওপর। ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, মৌখিক যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা মোতাবেক আমি সাধারণ মানুষের কাছে যাচ্ছি। পাশাপাশি ইতোমধ্যে আমাদের জোটের ববি হাজ্জাজকে ঢাকা ১৩ এবং ঢাকা ১৭ থেকে আন্দালিব রহমান পার্থকে ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে। বিএনপির হাইকমান্ড বলছে, ভুল বোঝাবুঝি পরিষ্কার করা এবং মাফিয়া আওয়ামী লীগ সরকারের যত অপকর্ম এগুলো জনগণকে জানান দেওয়ার জন্য সময় প্রয়োজন। নির্বাচনী তফসিলে যে অল্প সময় পাওয়া যায় সেই সময় এই দলটির প্রকৃত চরিত্র উদ্ঘাটন করা সম্ভব নয়। সেজন্যই আমরা একটু আগে থেকে নামতে চাই। বিএনপি চেয়ারম্যান অল্প কয়েকজনকে বলেছেন, যাদের ওখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হবে বিএনপির ৩০০ আসনের একক প্রার্থী। তবে জোটবদ্ধ রাজনৈতিক কৌশলের কারণে মনোনয়ন প্রত্যাহারের আগে পরিবর্তন আসবে অন্তত ৫০ আসনে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যা নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ছাত্রদলের এই নেতার হত্যাকাণ্ড মূলত একটি ত্রিভুজ প্রেমের গল্প থেকে। বর্ষা মেয়েটি চালু, সে দুদিকেই সম্পর্ক বজায় রাখে। এটি মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেছেন, এটি একটি ত্রিভুজ প্রেম। বর্ষা মেয়েটি খুব চালু, দুদিকেই সম্পর্ক বজায় রাখে, মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি। বর্ষা মাহিরকে জানায়, জুবায়েদকে না সরালে মাহিরের কাছে ফিরতে পারবে না সে। বর্ষার পরিকল্পনা অনুসারে জুবায়েদকে হত্যার সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আয়লান সহ ৩ জন। ঘটনার দিন মাহির জুবায়েদকে বর্ষার থেকে সরে আসতে বলেন। তখন জুবায়েদ পাল্টা প্রশ্ন করলে তাদের মাঝে তর্কাতর্কি হয়, এরপর এই হত্যাকাণ্ড। এছাড়া ডিএমপির প্রেস ব্রিফিং এ লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, জুবায়েদ তখন মারা যায়নি। বাঁচার জন্য দোতলা থেকে উপরে ওঠে ৩ তলায় দাঁড়িয়েছিল বর্ষা। তখন বর্ষাকে দেখে জুবায়েদ বাঁচার আকুতি জানায়, কিন্তু বর্ষা বলে জুবায়েদ না মরলে সে মাহিরের হবে না। বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায়। তখন জুবায়েদ বাঁচার আকুতি করলেও কারো সাহায্য পায়নি। উল্লেখ্য, জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। গত 1 বছর ধরে জুবায়েদ হোসেন পুরান ঢাকার আরমানিটোলায় 15 নূর বক্স লেনে রওশন ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন। মেহেরপুর 2 মোহাম্মদ আমজাদ হোসেন, কুষ্টিয়া 1 রেজা আহমদ, কুষ্টিয়া 2 রাগিব রৌফ চৌধুরী, কুষ্টিয়া 3 মোহাম্মদ জাকির হোসেন সরকার, কুষ্টিয়া 4 সৈয়দ মেহেদি আহমেদ রুমি, চুয়াডাঙ্গা 1 মোহাম্মদ শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা 2 মাহমুদ হাসান খান, ঝিনাইদহ শৈলকুপা 1 এটা হোল্ড করা আছে, ঝিনাইদহ 2 এটা হোল্ড করা আছে, ঝিনাইদহ 3 মোহাম্মদ মেহেদি হাসান, ঝিনাইদহ 4 এটা হোল্ড করা, যশোর 1 মোহাম্মদ মফিদুল হাসান 50, যশোর 2 মোহাম্মদ সাবিরা সুলতানা, যশোর 3 বসন্তিয়া ইউনিয়ন, মাফ করবেন, যশোর 3 অনিন্দ ইসলাম অমিত, যশোর 4 TS আইয়ুব, যশোর 5 এটা হোল্ড করা আছে, যশোর 6 কাজী রওনকুল ইসলাম, মাগুরা 1 মোহাম্মদ মনোহর হোসেন, মাগুরা 2 নিতাই রায় চৌধুরী, নড়াইল 1 বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল 2 হোল্ড করা আছে, বাগেরহাট 1 হোল্ড করা, বাগেরহাট 2 হোল্ড করা, বাগেরহাট 3 হোল্ড করা, খুলনা 1 হোল্ড করা, খুলনা 2 নজরুল ইসলাম মঞ্জু,
খুলনা 3 রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 আজিজুল বাড়ি হেলাল। খুলনা 5 মোহাম্মদ আলী আসগর, খুলনা 6 মনিরুল হাসান বাপ্পি, সাতক্ষীরা 1 হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা 2 আব্দুর রউফ, সাতক্ষীরা 3 কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা 4 মোহাম্মদ মনিরুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 232 আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন জাতীয় নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম ভোলা 3 আসনে নির্বাচন করবেন। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস ঢাকা 8 আসনে লড়বেন। ঢাকা 3 আসনে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ওদের কাছে গেলে ওরা বলে পিএসকে দিয়ে বলায় রাখে নিবন্ধনের কোনো কাজে আসলে না করে দিবা। নির্বাচন কমিশন আমাদের সততার পরীক্ষা নিতে চায়, আমাদের সততা পরীক্ষা নিতে চায় এরা, যে আমরা কতটুকু আইন মানছি। তারা আইন মানে রোহিঙ্গাদেরকে আইডি কার্ড দিছে কেন দিছে? হারিস আনিসকে আইডি কার্ড বদলায় দিছে কে? এরা দিছে। 18 সালের নির্বাচন কে আয়োজন করছে? এরা করছে। 24 সালের নির্বাচন কে আয়োজন করছে? কে আয়োজন? 2 দিন আগেও একটা দলকে নিবন্ধন দিছে, 10 জন কর্মী নাই। আমাদের পরীক্ষা নিচ্ছে এরা, এটাই আর কি বিষয়। আমরা এখানে অনশনে বসছি, আমাদের কষ্ট দিচ্ছে। আজকে অর্ধ বছর ধরে কষ্ট দিচ্ছে আমাদেরকে, এখানে সহ্য করতে পারতেছে না, এই জন্য এখানে বসছি। তারা বলছে না কতটুকু ঘাটতি আছে, বললে সেই ঘাটতিটুকু পূরণ করায় দেই, তাই না? যে এটা নাই ওইটা আমি নেই, আমার একটা অফিস কম পাইছে, সেই একটা অফিস আমি আরেকটা অফিস 2000 টাকা দিয়ে 5000 টাকা দিয়ে ভাড়া নেই, ওখানে আমার কর্মী আছে। সারা বাংলাদেশে আমাদের চেনে না, আমাদেরকে আপনারা চেনেন না। আমরা কি নতুন করে এখানে রাজনীতি করছি? টুপটুপ করে 2 দিন পর পর বিভিন্ন দলকে নিবন্ধন দিচ্ছে, আমাদেরকে ঝুলায় রাখছে। ডক্টর ইউনূস স্যারকে 2টা বকা দিছি, এই আসিফ নাইদের বকা দিছি, সহ্য হয় না, এখানে আটকায় দিছে হয়তো বা আমাদেরকে, আমরা জানি না কি কারণে। কথা এখনই তো বলতে পারছি না কি কি ঘাটতি, জানাবো আপনাদেরকে, জানাবো করতে করতে সেই মার্চ মাস থেকে শুরু হয়েছে। ঘুরাচ্ছে, খালি ঘুরায় আমাদেরকে, খালি ঘুরায়। এখন নির্বাচনের আগে আইসা আমাদেরকে বলে আপনারা কোর্টে যান। এখন কোর্টে গেলে কোর্ট শীতকালে বন্ধ থাকে, গ্রীষ্মকালে বন্ধ থাকে। এই কোর্টে থেকে একটা রায় বের করতে 2-3 বছর লাগে। আমরা নির্বাচন করব কিভাবে? আমাদের একটা স্বপ্ন আছে না, এত কষ্ট করছি নির্বাচনে অংশ নেব, আমাদেরকে এখানে আইসা হাইকোর্ট দেখাচ্ছে এগুলো। ওদের কাছে গেলে ওরা বলে পিএসকে দিয়ে বলায় রাখে নিবন্ধনের কোনো কাজে আসলে না করে দিবা, দেখা করা যাবে না, এই বলে। এটাই গত কয়েকদিন ধরে ঘুরতেছি, ঢুকতে পর্যন্ত দেয় না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে 300টি আসনের মধ্যে 237টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম। যদিও এই তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি দলের প্রাথমিক তালিকা, দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আনতে পারে। সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানের নাম। প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুল রশিদ ইয়াসিনের নামও। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায়। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নাম, তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখা
দেখা যায়নি। ঢাকা 10 আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি। তাদের দুজনের নামও নেই ঘোষিত তালিকায়। মাগুরা 2 আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দ্বীপ রবিউল ইসলাম নয়ন, তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে। অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। দলটির একটি সূত্র জানিয়েছে, আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। 22 তারিখ সকাল 9টায় আমেরিকার JFK এয়ারপোর্টে আল্লাহর মেহেরবানিতে আমি পৌঁছি এবং সেখানে 8 দিন আমি বিভিন্ন স্তরে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হই। তার পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে যারা বসবাস করেন, অল্প সময়ের মধ্যে 4টা শহর আমার পক্ষে যাওয়া সম্ভব হয়েছিল: নিউ ইয়র্ক, বাফেলো, মিশিগান এবং সর্বশেষ ছিল ওয়াশিংটন DC। আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের সাথেও সেখানে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি, তাদের কথাগুলোও শোনার সুযোগ হয়েছে এবং বিভিন্ন ব্যাপারে আমরাও তাদেরকে আশ্বস্ত করে এসেছি। বিশেষ করে আমরা গুরুত্বপূর্ণ 2টি কথা, 2টি মেসেজ তাদেরকে দিয়েছি। একটা মেসেজ হচ্ছে, বাংলাদেশ আমাদের সকলের দীর্ঘদিনের বঞ্চনা এবং নিষ্পেষণের পর, ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ মুক্ত হয়েছে। মুক্তির এই সংগ্রামে দেশবাসীর সাথে প্রবাসী যারা ছিলেন তারা সমানতালে লড়াই করেছেন। তাদের অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের সেই অবদানের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। আর আমরা বলেছি, প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকারটা ছিল না। এবার এ দাবি সবার আগে আমরাই তুলেছিলাম এবং আমরা এই দাবি ছেড়ে দেইনি। আমরা এই দাবি নিয়ে প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সকল জায়গায় প্রবাসীদের হয়ে কথা বলেছি। আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এই প্রথমবারের মতো ব্যাপক ভিত্তিক বিদেশিদেরকে ভোটার তালিকায় যারা প্রবাসী আমাদের, তাদেরকে সম্পৃক্ত করার তারা উদ্যোগ নিয়েছেন, কিন্তু সেখানে কিছু সমস্যা রয়ে গিয়েছে। অক্টোবরের 30 তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের ভিতরে যে সফটওয়্যার এখানে ইনস্টল করা হয়েছে এটা ফাংশন করে নাই প্রপারলি, যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও, চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু ভোটার হতে পারেননি। আমাদের দাবি থাকবে নির্বাচন কমিশনের কাছে কমপক্ষে আরও 15 দিন এই সময় বর্ধিত করা হোক এবং যে জটিলতাগুলো রয়েছে সেগুলা সহজ করে তাদেরকে ভোটার হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হোক। আরও কিছু সমস্যা আছে, কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আমরা বলবো, একজন নাগরিকের প্রমাণের জন্য তার আইডি কার্ড, ন্যাশনাল আইডি যথেষ্ট। তার পাশাপাশি যদি তার একটা পাসপোর্ট থাকে, ভ্যালিড পাসপোর্ট, তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না। সেখানে কোথায় কারেন্টের বিল কে দিল, পানির বিল কে দিল কি দিল না, হোল্ডিং ট্যাক্স দিল না, অনেকের 10-20 বছর ধরে দেশের বাইরে আছে, তারা এগুলো ব্যবহারও করে না, বিলও দেয় না, বিল দেওয়ার প্রয়োজনও হয় না, সেগুলোও শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আমরা এগুলাকে সহজ করার জন্য আহ্বান জানাবো। এর পাশাপাশি আরেকটা মেসেজ আমরা তাদেরকে দিয়েছি, তাদের দায়িত্ব শুধু দেশকে দেওয়া নয়, দেশের দায়িত্ব তাদেরকে সম্মান দেওয়া এবং মিলেমিশে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন আমরা সবাই মিলে সবগুলো হাত একত্রিত করে সবগুলা মেধাকে এক কেন্দ্রে এনে আমরা আমাদের দেশকে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে সামনে আগাতে চাই। এই জন্য আমরা বলেছি, জাতীয় সংসদ সহ সরকার পরিচালনা এবং দেশ গঠনের সর্বক্ষেত্রে প্রপোর্শনেট হারেই প্রবাসীরা ইনশাআল্লাহ তারা সেখানে অংশগ্রহণ করবেন, তাদের সেই জায়গাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এটা হয়তো সময় লাগবে, এটা আজকেই বললে আজকেই হবে না, কিন্তু এটি আমাদের স্বপ্ন বুনলে একদিন আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের সমমনা রাজনৈতিক দলসমূহের 8 দলীয় রাজনৈতিক দলের যৌথ প্রেস ব্রিফিংয়ে
আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা জানেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ পথ চলা শুরু বেশ অনেক দিন ধরে। বিশেষ করে এই 8টি রাজনৈতিক দল তারা অভিন্ন কর্মসূচি নিয়ে বেশ অনেক দিন ধরে রাজপথে যুগপৎ আন্দোলনে রয়েছে। আজ সেই যুগপৎ কর্মসূচি এবং যুগপৎ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা এখানে এসে উপনীত হয়েছি। এখন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে উপনীত। এই সময়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখেছিল, সেই নতুন স্বপ্ন পূরণের, নতুন বন্দোবস্ত বাস্তবায়নের যে কমিটমেন্ট রাজনীতিবিদদের, রাজনৈতিক দলসমূহের এবং বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন তাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট বাস্তবায়নের একটা চূড়ান্ত মুহূর্ত। আমরা সমমনা রাজনৈতিক দল বিগত অনেক দিন ধরে 5 দফা দাবি নিয়ে আমরা যুগপৎ কর্মসূচিতে রয়েছি। আজকের এই প্রেক্ষিতে 8টি দলের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই শীর্ষ বৈঠক থেকে আমরা আমাদের সেই পূর্ব ঘোষিত যে 5 দফা, সেই 5 দফার কিছু বিষয়কে আমরা আরো গুরুত্বের সাথে আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমরা আমাদের সেই 5 দফায় অনড় রয়েছি। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বিশেষ করে সর্বশেষ এখন জাতির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা, দেশের মানুষের যে অভিপ্রায় এবং ইচ্ছা, সেটা হলো যে জুলাই বিপ্লবের অর্জনকে ঘরে তোলা। জুলাই বিপ্লবের প্রেক্ষিতে যে জুলাই সনদ প্রণীত হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে, সেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। সেই আইনি ভিত্তি প্রদানের রূপরেখাও ইতিমধ্যে নির্ধারিত হয়েছে এবং সেই রূপরেখার ভিত্তিতে আজকে আমরা আপনাদের মাধ্যমে সমমনা দেশপ্রেমিক 8টি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে অনতিবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। আবার বলছি, জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে। আর সংশোধিত যে আরপিও, সেই সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে। তার মধ্যে কোনো ধরনের বিয়োজন, পরিমার্জন অথবা কোনো ধরনের নতুন করে কোনো পরিবর্তন, সেটা আমরা মানব না। এই বিষয়গুলো এখন আমাদের প্রধান, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই 3টি বিষয়কে জাতির সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ, আমরা প্রত্যেক দল নিজ নিজ দলীয়ভাবে এবং যুগপৎভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব, কর্মসূচি বাস্তবায়ন করব। প্রাথমিক কর্মসূচি হিসাবে আগামী 6 নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল 11টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করব, স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যে বিতর্কের যে বিষয়গুলো, মতপার্থক্যের জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।
আমাদের গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল 11টা রাজধানীর পল্টন মোড়। বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব। বাস্তবায়ন যদি না হয় আমাদের দাবি পরবর্তী আমরা সমাবেশ না হলে সেটা হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ, বিশেষ করে ফেসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে, এটা সারা জাতি উদ্বেগ এবং আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের রাজনৈতিক দলগুলোর এই বিভেদের কারণে প্রধান উপদেষ্টা যে ব্রিফিং ছিল বা উপদেষ্টাদের সেখানে এটা উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছেন যে হচ্ছে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছেন রাজনৈতিক দলগুলোকে আগামী 1 সপ্তাহের মধ্যে বসে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে, তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে হচ্ছে পরে সরকার সিদ্ধান্ত নিবে। এই বিষয়ে আসলে হবে কিনা, গণভোট হবে কি হবে না বা কখন হবে, এটা আগে আরেকটা ঘোষণা আছে। যে আমরা আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আমরা আন্তরিক, রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে তারা একটা একমতের জায়গায় পৌঁছবে, আমরা সেই স্পেস রাখতে চাই এবং সেই স্পেস নিয়ে আমরা আন্তরিকতার সাথে অগ্রসর হয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী আগামী 11 নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 11 নভেম্বর রাজধানীতে সমাবেশ করব ইনশাল্লাহ। বহাল রাখতে হবে। না না, আমরা আমাদের সকল দাবিগুলি বহাল আছে। আমাদের এই দাবিগুলো আমাদের ওই 5 দফার মধ্যে অন্তর্ভুক্ত। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আমরা মনে করি আরপিও সংশোধন, যে সংশোধিত আরপিও বহাল রাখা, এটা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অতীব জরুরি। জুলাই সনদ কার্যকর করার জন্য আদেশ জারি, অনতিবিলম্বে আদেশ জারি করা এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই গণভোট, পৃথকভাবে গণভোট অপরিহার্য। আমাদের যে পিআর বিষয়ে যে আলোচনা ছিল, সেই জায়গায় আমরা পরিষ্কার যে যদি জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়িত হয় তাহলে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি এমনিতেই কার্যকর হচ্ছে। কাজে আমরা মনে করি যে আমাদের 5টি দফাই মূলত এই আমাদের 3 দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে। আমরা দেখেছেন যে আমরা যে পিআর দাবি করেছি, পিআরের 2টা অংশ, একটা হচ্ছে উচ্চ কক্ষে পিআর আর একটা হচ্ছে নিম্ন কক্ষে পিআর। আর আমাদের ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা কয়েকটি উভয় পক্ষে পিআর চাই। দাবি হিসাবে আমাদের উভয়কের দায়িত্ব আমরা যারা চাচ্ছি সেটা অব্যাহত থাকবে, আর যারা উচ্চ পক্ষের দাবি করছেন তার সাথে পুরো জাতির সরকারও সেটা চাচ্ছে, সেটা সেইভাবে সনদের মাধ্যমে যদি এটা গৃহীত হয়, আদেশ জারি হয়, তাহলে এটা এমনিতে বাস্তবায়ন হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের এখনকার স্ট্যান্ডিং। আপনারা সিদ্ধান্ত দিয়েছেন, আলোচনা করে তো সিদ্ধান্ত না, গতকাল আলোচনার আহ্বান জানিয়েছেন। এখন ব্যাপারটা হলো তো সিদ্ধান্ত যেহেতু সরকারও আপনাদের দিকেই তাকিয়ে আছে, সেই প্রক্রিয়াটা কি হবে এবং আপনারা কি ভাবছেন সেটা কিরকম ভাবে বিএনপির সঙ্গে আলোচনা বসবেন কিনা? আসলে আমি তো গতকালকেই একটা আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেইন স্টেক হোল্ডার, মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। 1, 2 উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই। কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি আমরা চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার
এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা করি। ভাই একটা বিষয় হচ্ছে যে এই দলগুলো তো হচ্ছে প্রেসিডেন্ট বিরুদ্ধে আন্দোলনে এককভাবে বসে একটা সিদ্ধান্ত পৌঁছাতে পেরেছে রাষ্ট্রের স্বার্থে বা জাতির স্বার্থে। এখন এমন কি হলো এই দলগুলোর মধ্যে যে বসে একটা আলোচনার মাধ্যমে আপনাদের সিদ্ধান্ত নিতে আসলে মূল কারণটা জাতি জানতে চাচ্ছে কোথায় আপনাদের? না, এখানে তো আমরা সব একমত হয়েছি। একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যমত্যে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ, কারণ ওনাদের কেউ বলছে যে সনদ আমাদের সংস্কার আমাদের দরকারই নেই, কেউ আবার বলেছেন যে আমরা তো সনদ চাই কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকতে হবে, কেউ আবার বলেছেন যে ঠিক আছে এগুলোর আইনি ভিত্তি দেওয়ার জন্য পরে আমরা একসাথে গণভোট করে আমরা চেষ্টা করব। তো এখানেই মূল বিষয়টা এখানে আটকে আছে। তারা যদি এটা স্পষ্ট করেন যে এটা আমাদের দলীয় বক্তব্য এবং তারা বলেন যে তারাও আলোচনায় এসে একসাথে টেবিলে এটা সলিউশনের একটা উদ্যোগ নেবে, আমি মনে করি জটিলতাটা কমে যাবে এবং সেটাকে আমরা ওয়েলকাম করি। গণভোট প্রশ্নে আপনাদের ডিসকাশন আছে নির্বাচনের আগে হতে দিয়েছেন, আপনারা এখান থেকে সহযোগী বিএনপি সরকার তাদের আমরা কোথায় সরবো? কারণ হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই, আগে হয়েও কোনো লাভ নাই। সনদটাই হচ্ছে আমাদের মূল। তো সনদের জন্য গণভোট অপরিহার্য এবং এটা আলাদা হলেই জনমতকে এখানে যাচাই করা যাবে। যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা কৌশল, সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন হানা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না, কারোর মনোযোগ থাকবে ধানের শীষ, কারোর মনোযোগ থাকবে হাত পাকা, কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল, কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখা যাবে আমরা মার্কা নিয়ে আসি, আমাদের দল নিয়ে আসি, গণভোট সেখানে কোনো গুরুত্ব পাবে না। তখন তারা বলবে যে মানুষ তো এটা চায় নাই, সুতরাং গণভোটার হইতে পারবে না। এরকম একটা কৌশল আমরা আশঙ্কা করি। ইতিমধ্যে আমরা দেখেছি যে না গণভোট বিষয়ে না ভোটের একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেছে, যেটা আসলে জুলাই সনদ পরবর্তী বাংলাদেশে এটা আমরা কোনোভাবেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখতে চাই না। আমরা আমরা কখনো নভেম্বরের কথা বলি নাই, একেবারে আমরা স্বাভাবিকভাবে বলি যে নভেম্বরের মধ্যেই হওয়াটা যুক্তিসম্মত এবং এটা সুইটেবল সময়। যদি প্রয়োজনের ক্ষেত্রে আয়োজনের সুবিধার্থে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার এদিক সেদিক করে, আমাদের এখানে ফোকাস নভেম্বর না, আমাদের এখানে ফোকাস হলো জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট হতে হবে। আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা তো সবাই জানেন যে জুলাই এবং 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান, এত হাজার মায়ের কোল খালি হলো, সন্তান হারা হলো, অনেকে পঙ্গু হলো, চক্ষু হারালো। আমাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা মাঠে ছিলাম। সেখানে আমাদের মৌলিক বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরও মূল দায়িত্ব কর্তব্য প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে মৌলিক সংস্কার হবে, এরপরে দৃশ্যমান বিচার হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। এইটা করতে গিয়ে ঐক্যমত্য কমিশন তৈরি হয়, সেখানে সব দল ওখানে আলোচনা মাসব্যাপী করে, সেই মাসব্যাপী করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে। এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে, এটাও কিন্তু আইনি বৈধতা পাবে, কিন্তু জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করে। সেখানে জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায়, সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকারও কিন্তু বৈধতা থাকবে না। আর আমাদের তো আপনারা জানেন, বর্তমান যদি সংবিধান এটা বহাল থাকে তাহলে নিয়ম অনুযায়ী 29 সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায়। তো এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া। তাই সেখানে যদি ঐক্যমত্য কমিশন সেখানে জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি, বিএনপি সহ সবাই, যে গণভোটের মাধ্যমে এটা আইনি ভিত্তি দেওয়া, সেখানে সময়কাল নিয়ে সেখানে দ্বিমত তৈরি হয়েছে। আমরা চাইতেছি এটার গুরুত্ব আলাদা হওয়া উচিত। এই জন্য আগে যদি গণভোট হয়, আইনি ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়, তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না।
সেখানে বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন, তাহের ভাই বলেছেন, মামুন ভাই বলেছেন যে আসলে সেখানে ওইটার গুরুত্ব থাকে না। তখন কিন্তু এখানে জুলাই সনদ ভিত্তি পাওয়ার জন্য যে হা না ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয়, তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না। এই ধরনের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে। এখানে এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে, আমরা সবাই তো জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর গড়ার ব্যাপারে। তারা কেন এই ব্যাপারটাকে গড়িমসি করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না, এটা আমাদের বুঝে ধরেও না। এখন তারা কি কোথার থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে এটা আমরা বুঝছি না। এখানে খরচের কথা বলছে এবং এরকম নজির কোনো তামাম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা, কারণ আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে, সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে এরকম ইতিহাস তো নাই। এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতরে অনৈক্যের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ, বাস্তবতা তো তাই। আসলে আমরা এটা চাইছিলাম না। আমরা যারা নাকি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম, আমরা সবাই একত্রিত হয়ে আজকে ধন্যবাদ জানাই আমরা যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রেখেছেন, তিনি যে বলেছেন যে আপনার রাজনৈতিক দলরা বসে এক সপ্তাহের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম, আমরা সবাই একত্রিত হয়ে বসবো। এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা একত্রিত বসে এই সমস্যাকে সমাধান করার জন্য আমি এটা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য। এটা আপনাদের সাংবাদিক ভাই বন্ধুদেরকেও বলবো, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের কোল হারা সন্তানগুলো এবং চক্ষু হারানো, পঙ্গু হওয়া, এইটা আমরা বৃথা হতে দেব না। এবং জুলাই সনদকে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে। তারপরে আমাদের নির্বাচন বলেন, যাই বলেন, এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। শুক্রিয়া। আমরা ইনশাল্লাহ দুঃখিত যে আপনাদেরকে আমরা এখানে আসছি, কষ্ট হচ্ছে আপনাদের। আমাদের একটা সিদ্ধান্ত আছে যে আমরা এক এক দিন এক এক দলের কার্যালয়ে আমরা এই মিটিংটা করব এবং যেদিন যে অফিসে করবে সেই অফিসের দায়িত্ব থাকবে আমাদেরকে দুপুরবেলা বা রাতে খাওয়ানো। আর হবে ইনশাল্লাহ, আগামীতে এটা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আর একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার বলছি যে এখানে যে বারবার আপনারা একটা কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী জোট বা সমমনা দল, এটা কিন্তু না। আমরা কিন্তু আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইস্যু ভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বা অন্যান্য দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না। আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করতেছি। ধন্যবাদ। এখানে জামাতের সাথে কোনো জোটের প্রশ্নই তো আসে না। আচ্ছা, কথা বলেন কেন? বলে দেন, আমরা যেটা বলেছি সবাইকে ধন্যবাদ। আমরা সবাইকে ধন্যবাদ। এবার কোন ধরনের জোর কারোর সাথে গঠন করছি না। আমরা আগামী নির্বাচন এবং একটি রাজনৈতিক সমঝোতার দিকেই সাথেই আমরা কাজ করছি এবং ওয়ান বক্স পলিসি আমাদের, যে আমাদের সাথে যারা নার্সিংয়ে থাকছেন সেখানে যিনি যে জায়গায় ক্যান্ডিডেট পাবেন সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট দেবো না, একটা মাত্র থাকবে। সুতরাং এটা নির্বাচনী সমঝোতা অ্যান্ড ওয়ান বক্স ইলেকশন পলিসি। সবাইকে ধন্যবাদ। ইরানের টানা হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা, তেহরানের টার্গেট থেকে বাদ যায়নি মার্কিন দূতাবাসও। ভয়ে বাংকারে লুকিয়েছিলেন তেল আবিবের কূটনীতিকরা। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন করে আলোচনায় পাকিস্তান।
তেহরানে পরমাণু হামলা হলে তেল আবিবে পাল্টা পরমাণু বোমা ফেলবে ইসলামাবাদ, দাবি ইরানের শীর্ষ সেনা কর্মকর্তার। ইরাকে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র, মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে দেশটির বাসিন্দারা, নিরাপত্তার অজুহাতে পালিয়ে গেছেন আমেরিকান কর্মীরা। বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা, ছোড়া হয় অন্তত 50টি ব্যালিস্টিক মিসাইল। আগের যে কোনো সময়ের চেয়ে ইরানে হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল, ভয় আর আতঙ্কে তেহরান ছাড়ছেন হাজার হাজার মানুষ। ইসরায়েলে ইরানের হামলার তালে তালে উল্লাসে মাতেন লেবাননবাসী, ইয়েমেন গাজাতেও চলছে উৎসব মিছিল। ইরান যেন চোখ মুখ বন্ধ করে ইসরায়েলের টানা হামলা চালিয়ে যাচ্ছে, রাত দিন কোনো কিছুই তোয়াক্কা করছে না। সব হুমকি ধামকি উপেক্ষা করে ইসরায়েলকে রীতিমতো গাজার দৃশ্য দেখিয়ে ছাড়ছে তেহরান। তারই ধারাবাহিকতায় সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফার বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তেল আবিবের সামরিক স্থাপনাই নয়, ইরানের টার্গেট থেকে বাদ যায়নি ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসও। ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস, তবে কোনো হতাহত হয়েছে কিনা তা বিস্তারিত এখনো জানা যায়নি। মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে, সেখানে আশ্রয় নেওয়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে সেই শঙ্কায় অনেকে বাংকারে লুকিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাঁটি বা তাদের স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। অপরদিকে ইরান এই হুমকি শুনে একটুও পিছু হটেনি। তারা বলছে মধ্যপ্রাচ্যে ইসলামী বাহিনী গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে। ইরানের আরেক নেতা মোহসেন রেজাই বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবে। এদিকে ইসরায়েলি হামলায় ইরানের 2 শতাধিক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে 1,500-এর বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে, কারণ এরই মধ্যে ইরাকিরা রাস্তায় নেমে পড়েছে। সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করা হয়। ভয়ে আর আতঙ্কে পালিয়ে যায় ইরাকের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। যেভাবে ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে, তাতে যে কোনো সময় পরমাণু হামলা চালিয়ে বসতে পারে নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যে আলোচনায় এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বড়সড় ইঙ্গিত দিয়েছেন ইরানি রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায় তাহলে তার মারাত্মক জবাব দেবে পাকিস্তান। ওই ইরানি জেনারেল জানিয়েছেন, ইসলামাবাদ এই আশ্বাস দিয়েছে, তেহরানে পারমাণবিক আঘাত এলে তারা ইসরায়েল লক্ষ্য করে একই ধরনের জবাব দেবে, অর্থাৎ পাকিস্তান ইসরায়েলে পরমাণু হামলা চালাবে। ইরানের দাবি, পাকিস্তান শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। মুসলিম বিশ্বকে এক প্ল্যাটফর্মে আনার কথাও উঠেছে আলোচনায়। দুই দেশের সম্পর্কের ইতিহাসে উত্থান পতনের পর আবারও ঘনিষ্ঠতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানি পক্ষ দাবি করছে, তাদের কাছে এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে যা এখনও সামনে আনা হয়নি। সম্প্রতি দু দেশের সম্পর্কে উষ্ণতা ফিরে এসেছে, মুসলিম বিশ্বের ঐক্যের ডাকও উঠে এসেছে আলোচনায়। যদিও পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে। বিশ্বের 9টি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় পাকিস্তান ও ইসরায়েল দুই দেশই রয়েছে। এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন, সাম্প্রতিক হুঁশিয়ারি আসলে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নয়, বরং কূটনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েল ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে চান। তবে তার হুঁশিয়ারি, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় বা আঘাত করে তবে নজিরবিহীন সামরিক শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ প্রসঙ্গে বলেছেন, পশ্চিমা বিশ্ব যদি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব থাকে তবে গোটা বিশ্বের নিরাপত্তাই প্রশ্নের মুখে থাকবে। তিনি ইসরায়েলকে অস্থিতিশীল রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন, তাদের আচরণ পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। গোটা মধ্যপ্রাচ্যে চরম বিপাকে মার্কিন ঘাঁটিগুলো। যে কোনো সময় সব মার্কিন ঘাঁটি ইরানের হামলা টার্গেট হতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। এমনটা হলে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি যখন এমন, তখন ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে ইরাকের বাসিন্দারা। রোববার রাতে শত শত ইরাকি হলুদ পতাকা হাতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। এমনকি ইরানের পতাকা হাতে নিয়ে শোডাউনও দেওয়া হয়। এরপরই ভয় আর আতঙ্কে দূতাবাস ছেড়ে পালিয়ে যান অনেক মার্কিন কর্মকর্তা। যদিও হোয়াইট হাউস বলছে নিরাপত্তার শঙ্কায় তাদের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে বলছেন ইরানের পাশে যেভাবে ইরাকের মানুষ দাঁড়িয়েছে, এই কারণে আগ্রাসী আচরণ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি হামলার শিকার হয় তাহলে ইরানেও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন কর্মীরা দূতাবাস ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যাচ্ছেন। যদিও হোয়াইট হাউস বলছে তাদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, তবে সেখানে ইরানের সম্ভাব্য হামলার হুমকির বিষয়টি গোপন করে গেছেন। বুধবার কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবারও এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। যদিও কিছু কর্মকর্তা বলছেন, ইরান ইসরায়েল সংঘাতের কারণেই কিছু আমেরিকানকে এই অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন। উইটকফ রোববার ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে আগেভাগেই দূতাবাস ছেড়ে সবাই পালাচ্ছেন। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে। তারা কিছুতেই চায় না তেহরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করুক। এজন্য ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনার উদ্যোগ নেয়। আলোচনায় প্রস্তাব আসে সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের বিনিময়ে তেহরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে। সে সঙ্গে হুমকি আসে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে পাল্টা হুমকি দিয়েছে ইরান। সংঘাত বাঁধলে দেশটি আশপাশের সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। সেসব ঘাঁটি কোন দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ আল খামেনির দেশ। এরপরই শঙ্কা শুরু হয় যুক্তরাষ্ট্রও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। নজিরবিহীন হামলার শিকার হয়ে ইসরায়েল এখন পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে। চোখে মুখে অন্ধকার দেখা ইসরায়েল ব্যাপক হারে ইরানে হামলার পরিকল্পনা নিয়েছে, এমন খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে আগেভাগে রাজধানী তেহরান ছাড়ছেন ইরানের হাজার হাজার মানুষ। রোববার পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন দেখা গেছে, কারণ সবাই ঘর ছাড়ার আগে জ্বালানি নিতে চায়। স্থানীয়রা বলছেন মানুষ ভয় পেয়ে যাচ্ছে, সবাই ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে। তাই যে যেভাবে পারছে নিজের প্রস্তুতি আগেই নিয়ে রাখছে। বাসিন্দাদের অভিযোগ, রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই। যদি হামলা হয় কোথায় যাবেন তারা? অনেক মানুষ রাজধানী ছেড়ে উত্তর দিকে যাচ্ছে, কারণ সেখানে গ্রাম এলাকা এবং তারা নিজেদের নিরাপদ মনে করছেন। রোববারই ইরান সরকার অস্ত্র কারখানার আশপাশে বসবাসকারী ইরানিদের নিরাপদ স্থানে যেতে বলেছে। একই সাথে গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার আশপাশে বসবাসকারীদেরও সরে যেতে অনুরোধ করা হয়েছে। রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে অনেকে আহত, আতঙ্ক হয়ে ঘর এবং এলাকায় ছেড়ে চলে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ইরানের 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে জ্বালিয়ে দেয়া হবে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। রোম যখন পড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। এখানে এমনটা হয়নি, তবে অনেকটা হয়েছে
উল্টোভাবে। ইরান যখন ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালায় ঠিক তখনই এভাবে স্যাক্সোফোন বাজিয়ে উল্লাস করেন লেবাননের বাসিন্দারা। তারা যেন ইরানের ছোড়া মিসাইলকে রাতের আধারে উৎসবের আতশবাজি ভেবেই উল্লাসে মাতেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় যখন মিসাইল হামলা চালাচ্ছে ইরান, তখন রাস্তায় বেরিয়ে এসে ভিডিও করছে আর উল্লাস করছে মানুষ। শুধু লেবাননই নয়, আগের দিন রাতে ইয়েমেনের বাসিন্দারাও বিশাল বড় পর্দায় লাইভ দেখে ইসরায়েলে ইরানের হামলা। যেন ফুটবল বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখার মতো অবস্থা। ফিলিস্তিনি, লেবানন, ইয়েমেন এবং ইরাকের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা হয়েছে। যে কোনো উপায়ে ইসরায়েল যেন চরম শিক্ষা পায়, সেই চাওয়াই তাদের। ইরাকের মানুষ তো রীতিমতো রাস্তায় বেরিয়ে মার্কিন দূতাবাস ঘিরে মিছিল পর্যন্ত করেছে। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত বিসিবির। ক্রিকেট অপারেশনসের উপর হচ্ছে না কোনো ছায়া কমিটি, গুজব বলে উড়িয়ে দিলেন পাইলট। দেশের ক্রিকেটের স্বার্থে বোর্ডের সাবেক ক্রিকেটারদের নজরদারিতে থাকবে জাতীয় দল। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেও অগোছালো জাতীয় ফুটবল দল। লাখ টাকার ক্যাম্পে নেই হেড কোচ, এখনো যোগ দেননি বসুন্ধরার ফুটবলাররা। গুঞ্জন সত্য করে মোহাম্মদ আশরাফুলই হলেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আব্দুল রাজ্জাক। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য তাদের ঠিক করা হলেও পারফরম্যান্সের ভিত্তিতে বাড়তে পারে মেয়াদ। বিসিবির 7 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন। এছাড়া নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়। তবে ক্লাব ক্রিকেট প্রসঙ্গ এড়িয়ে গেছেন বোর্ড পরিচালকরা। সাম্প্রতিক সময়ে ব্যর্থতা, দলে গ্রুপিং এবং গুঞ্জন আর ক্রিকেটের প্রশ্নবিদ্ধ ভূমিকায় রদবদল আসলো জাতীয় দলে। ঘুরে দাঁড়াতে 2 সাবেক ক্রিকেটারের শরণাপন্ন হলেন বিসিবি প্রেসিডেন্ট। চমক দিয়ে জাতীয় দলে মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটের প্রথম তারকাকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। আয়ারল্যান্ড সিরিজে স্পেশালিস্ট ব্যাটিং কোচ সাবেক এই অধিনায়ক। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত হলেন আব্দুর রাজ্জাক। ন্যাশনাল লিগে আশরাফুলের ক্ষেত্রে আসলে যদি আপনি এরকম একজন কোচ নিতে চান যে এই কি মান, অথবা এটা কিন্তু জাস্টিফাই করতে পারবেন না আপনি যে যখন সে হেড কোচ হিসেবে কাজ করবে একটা টিমের জন্য, আপনি ওটার মানদণ্ড হিসেবে নিতে পারবেন না। ও এখানে আসছে কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে। শ্যাডো ক্রিকেট অপারেশনস গ্রুপের গুঞ্জন উড়িয়ে দিলেও বুলবুল চান সাবেক ক্রিকেটাররা আরও বেশি সম্পৃক্ততা হোক জাতীয় দলের বহরে। যদি ওরা যদি প্রয়োজন মনে করে, ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে। আর যদি ওরা মনে করে যে না আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে, অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আই উইল লেট দেম নো। এদিনের সভায় বড় সিদ্ধান্ত এসেছে নারী ক্রিকেট নিয়েও। বেতন ভাতা বাড়ানো হলো 35%। 4 ক্যাটাগরিতে 15 খেলোয়াড় থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে। নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাওয়েন্স $50 থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তবে সংবাদ সম্মেলনে এড়িয়ে যাওয়া হয়েছে ক্লাব ক্রিকেট ইস্যু। সামনের সপ্তাহে প্রথম বিভাগ ক্রিকেটের দল বদলের কথা থাকলেও খেলতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে 43টি ক্লাব। বিসিবিও জারি করেছে পাল্টা নিয়ম। ক্রিকেট অপারেশনসের ওপর কোনো ছায়া কমিটি নেই, আর এমনটা হবেও না। তবে ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্ট সবার থেকে পরামর্শ নিয়ে কাজ করাই বিসিবি সভাপতির লক্ষ্য। বোর্ডের পরিচালনা পর্ষদে থাকা সাবেক ক্রিকেটারদেরও এই সেক্টরে নজরদারি থাকবে বলে জানিয়েছেন খালেদ মাসুদ পাইলট। এদিকে আরেক পরিচালক আসিফ আকবরের কাছে সাকিবের পরিচয় কেবল একজন ক্রিকেটার হিসেবে। যদিও সাকিবের নামের প্ল্যাকার্ড নিয়ে সমর্থকরা মাঠে ঢুকতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত দিতে নারাজ তিনি। গুঞ্জনটা অনেক দিনের। ক্রিকেট অপারেশনস অর্থাৎ নাজমুল আবেদিন ফাহিমের কমিটির ওপর গঠন করা হবে ছায়া কমিটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর সেই গুঞ্জন যেন আরও বেড়ে যায়। দলের মধ্যে গ্রুপিংয়ের বিষয়টি নিয়েও হয় আলোচনা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নাকি এই সিদ্ধান্ত নিচ্ছেন বিসিবি সভাপতি। হস্তক্ষেপ হিসাবে নেবেন না, হস্তক্ষেপ না। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট,
পাইলট ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট এবং ন্যাশনাল টিমে বেশ কিছু বছর ধরে আমরা খেলা। তো ক্রিকেট রিলেটেড কোনো ব্যাপার হলে যেহেতু আমরা এখানে ইনভলভ আছি, তো খুব স্বাভাবিকভাবে আমাদের পরামর্শ নেওয়া হতেই পারে। তবে বরাবরই বিষয়টি অস্বীকার করে গিয়েছেন ক্রিক অফ চেয়ারম্যান। এবার তার পথেই হাঁটলেন বাকি পরিচালকরাও। প্রায় 7 ঘন্টা বোর্ড সভা শেষে এই প্রশ্নের মুখোমুখি বিসিবি কর্তারা। শুরুতে বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন তারা, পরে জানালেন জাতীয় দলের পারফরমেন্সের উন্নতিতে বিসিবির পরিচালনা পরিষদে থাকা সাবেক ক্রিকেটাররা সহযোগিতা করবেন এই ডিপার্টমেন্টের সব ধরনের কাজে। এটা যেরকম ছিল ইনপুটের জন্য, হেল্প করার জন্য, কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করার জন্য আসলে এখনো পর্যন্ত তাই আছে। এদিকে দেশের ক্রিকেটে সাকিব এখন অনেকটা অতীত হয়ে গেলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে প্রায় প্রতি সিরিজেই নানা ঝাক্কি ঝামেলা পোহাতে হয় বিসিবিকে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার প্ল্যাকার্ড ও মাঠে ভক্তদের মধ্যে হাতাহাতির ঘটনা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। তবে ক্রিকেটার সাকিবকে নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন পরিচালক আসিফ আকবর। বোর্ড সভা শেষে তার কাছেই জানতে চাওয়া হয় সাকিব ভক্তরা কি পারবেন মাঠে মিস্টার 75-কে স্মরণ করতে। সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিমে ঢুকে খেলে, তো ওই হিসাব থেকে আজ 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। ইনফ্যাক্ট এই সাকিব আল হাসান নিয়ে কথা বলার জন্য আমাদের বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্ট আছে, আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে। তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে। বিসিবির ফান্ডে আছে 900 কোটি টাকা। একথা সম্ভবত বাংলাদেশের বাচ্চাও জানে। তবে এতদিনে সেই অর্থ ফুলে ফেঁপে বেড়েছে আরো কয়েকশো কোটি। তবে অংশটা কত এতদিনে ঠিকঠাক জানানো হয়নি কাউকেই। এবারের বোর্ড সভায় সিদ্ধান্ত অডিট রিপোর্ট জানানো হবে। নেপালের ম্যাচে সর্বনিম্ন 300 টাকায় খেলা দেখার সুযোগ থাকলেও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে দর্শকদের গুনতে হতে পারে আরও বেশি অর্থ। 2 ম্যাচে হামজা খেলবেন, তবে সুমিত শমকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্পে কিংস ফুটবলারদের যোগ দেয়া নিয়েও দেখা দিয়েছে দোলাচল। ফুটবলের নগজাগরণে জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ মানেই দর্শকের ঢল। 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে সে প্রত্যাশার পালে হাওয়া দিচ্ছে হামজা সুমিতদের অন্তর্ভুক্তি। 9 নভেম্বর হামজা চৌধুরী ঢাকা আসার কথা থাকলেও তা একদিন পেছানো নিয়ে শুরু হয়েছে আলোচনা। আর কানাডার ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে সুমিতের ক্লাব ক্যাভালরি এসপি ফাইনাল খেলা না খেলার উপর নির্ভর করছে এই মিডফিল্ডারের ঢাকা আসার তারিখ। হামজাদের খেলার কথা রয়েছে, আমরা প্রত্যাশা করতেছি যে হোল স্টেডিয়ামই প্যাকড আপ হবে। বাংলাদেশ নেপাল ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে 300 টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে 1000। এই ম্যাচের টিকিট এ সপ্তাহেই মিলবে। তবে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে টিকিট মূল্য বাড়তে পারে। আমরা চাচ্ছি আগামী 5 তারিখ বা 6 তারিখ নেপালের ফ্রেন্ডলি ম্যাচের টিকিটটা ছাড়বো, দেন 9 তারিখে ভারত ম্যাচটা আমরা ছাড়ার চেষ্টা করব। প্রাইসটা রিভিশন হচ্ছে, রিভিশন এলে আমি জানাই দেব। হেড কোচ ছাড়াই 4 দিন হয়েছে জাতীয় দলের অনুশীলন। সোমবার বিশ্রামে ছিলেন ফুটবলাররা। ছুটি কাটিয়ে মঙ্গলবার দলের দায়িত্ব নেওয়ার কথা হেড কোচ হ্যাভিয়ের কাবরেরার। কোচ আগামীকাল আসতেছে, সব প্ল্যানিং তো কোচই করে। তো উনি আমাদের যে 14 জন নিয়ে প্র্যাকটিস হচ্ছে, আশা করি প্র্যাকটিস ভালোই হচ্ছে। তবে সব প্লেয়ার যখন পাবো, ফুল টিমটা যখন পাবো তখন আসবো। একই দিনে বসুন্ধরা কিংস ফুটবলারদের যোগ দেওয়ার কথা থাকলেও তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। ওরা একটা পাল্টা চিঠি দিয়েছে যে জয়েন করবে হয়তো 6-7 তারিখ। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। এতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে ভোগান্তি বেড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীদের। এমন পরিস্থিতিতেই বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। মঙ্গলবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 4টি বিভাগ
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের অন্যান্য বিভাগ রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ এলাকাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া 5 দিনের আবহাওয়া পূর্বাভাসে দেখা যায় বুধবার সকালে 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় উল্লেখিত 4টি বিভাগে অনেক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যা জনজীবনে সাময়িক দুর্ভোগ সৃষ্টি করতে পারে। এছাড়া আগামী বৃহস্পতিবার সকালে 9টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টি বজায় থাকবে। একই সাথে আগামী শুক্র ও শনিবার পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত একটু কমে এলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। পঞ্চম দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সব মিলিয়ে অন্তত 5 দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।